হ্যালো এভরিওয়ান, ইটস মি জাজিবা জাবিন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটিএস দ্য কুক ওয়ার্ল্ড। গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও মোটামুটি ভালোই আছি। নতুন স্টোরি স্টার্ট করার আগে স্টোরি সম্পর্কে হালকা পাতলা কিছু বলতে চাচ্ছি। গল্পটা আমার নিজের লেখা না, এটা একটা উপন্যাস। যারা যারা উপন্যাসটা পড়েছো তারা হয়তো গল্প পাঠ শুনলেই বুঝতে পারবে। অনেক রিকোয়েস্ট ছিল এই উপন্যাসটা যেন আমি এক্সপ্লেন করি, তো গল্প পড়ার পর আমি ভাবলাম জঙ্কুকের ক্যারেক্টারে এই গল্পটা আমি বানাই, কারণ লেখা গল্পটা আমি মুখে এক্সপ্লেন করব তো আমার ক্রিয়েটিভিটি আছে, অনেকেই বোঝে না, তাই ভাবলাম যে গল্পের প্রথম বাটেই আমি সমস্ত কিছু ক্লিয়ার করে দিই। গল্প আমার লেখা না, গল্প সম্পূর্ণ লেখিকার ক্রেডিট, তবে আমি এক্সপ্লেন করছি, আমার ক্রিয়েটিভিটি আছে। এবার একটু করে গল্প সম্পর্কে বলে দিই। গল্পের মধ্যে রাজনীতি, সমাজ, সংসার, সন্ত্রাস, কিছুটা মানসিক চাপ আর ভালোবাসা সমস্ত কিছু একত্রে থাকবে। এই ধরনের উপন্যাস ডাবিং করা খুবই চ্যালেঞ্জিং একটা কাজ। আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি। আমি আশা করব তোমরা সবাই আমাকে অনেক সাপোর্ট করবে আর সাহস দিবে। তোমরা সাপোর্ট করলে আমি গল্পটা এক্সপ্লেন কন্টিনিউ করতে পারবো। এবার একটু ক্যারেক্টার সম্পর্কে বলি। গল্পের প্রত্যেকটা ক্যারেক্টারই গল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি চাইলেও ছাঁটাই বাছাই করতে পারবো না। তবে এতগুলো ক্যারেক্টারের নাম রেখে এক্সপ্লেন করা আমার পক্ষে অসম্ভব, আর নামগুলো চেঞ্জ করলে গল্প শুনতে ভালো লাগবে না। তাই আমি ভাবছি শুধু তেকুকের নাম দুটাই ঠিকঠাক থাকবে, আর অন্য ক্যারেক্টারের সাথে গল্পে যে নামগুলো আছে আমি ওগুলাই এক্সপ্লেন করব। আমি আশা করি তোমরা বুঝতে পারছো। যেমনটা আমি চাঁদের সাথে প্রেম গল্পের মধ্যে এক্সপ্লেন করেছি, আর একটা পাঠ তেকুক দিয়ে আমি ডাবিং করেছি। তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে। সর্বশেষ আবারও বলে দিচ্ছি, গল্পটা আমার লেখা না, এটা একটা উপন্যাস, আমি ডাবিং করছি। ডাবিং করার ক্রেডিটটুকু আমাকে দিলেই হবে, লেখিকার ক্রেডিট লেখিকার। তো জান পাখির একটা কথা, ক্যাপকাটের সমস্যার কারণে আমি ভিডিও আপলোড করতে পারছিলাম না, তবে এখন ক্যাপকাট আমি ঠিক করেছি আর এখন আমি নিয়মিত হওয়ার ট্রাই করব। এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের সাথে শেয়ার করার দরকার ছিল। আমি যদি ছোট ভিডিও বানিয়ে আপলোড করতাম অনেকেই দেখতাম না, তাই গল্পের পার্টের মধ্যেই এই কথাগুলো বলতে বাধ্য হলাম। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বড় ভিডিও বানাতে পারবো না, আমি ছোট করে একটা পার্ট বানিয়ে দিচ্ছি। আমি আশা করব তোমরা আমার সমস্যাটা বুঝতে পারবা। আর হ্যাঁ, সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ, বাই বাই। পড়তে বসে পড়াতে একেবারেই মনোযোগ দিতে পারছে না তে। কেমন যেন একটা অস্বস্তি তাকে ঘিরে ধরেছে। ঘুরে ফিরে বারবার তার সাথে হয়ে যাওয়া একটা অপ্রত্যাশিত দুর্ঘটনা চোখের সামনে ভেসে উঠছে। বাড়িটা এই মুহূর্তে ফাঁকা, তার বাবা মা ভাই ভাবি কেউই উপস্থিত নাই। তের কেমন যেন খারাপ লাগছে, নফল নামাজ পড়তে ইচ্ছা করছে। তে পড়ার টেবিল থেকে উঠে দ্রুত গোসলখানায় গোসল করতে ঢুকলো। গোসলের পানি শরীরে ঢালার সময় পানির প্রত্যেকটা ফোঁটা যেন তাকে সতর্ক করতে যাচ্ছে। অদ্ভুত এক আশঙ্কাজনক আতঙ্কে তার ভেতরটা ছটফট করছে। কোনো কিছুতেই মনটা টিকাতেই পারছে না। আশেপাশে সমস্ত কিছুই তেমন গোমুঠে হয়ে আছে। কালবৈশাখী ধেয়ে আসার আগেই পরিবেশটা যেমন থমথমে অসহ্য তপ্ত নীরবতা বিরাজ করে, ঠিক তেমন ধূপ করে একটা শব্দ হলো কোথাও। পানির ট্যাপের আওয়াজের কারণে সেটা প্রকট হলো না কানে, তবে কানে এসেছে ঠিকই। শরীরে এক প্রকার কম্পন টের পাচ্ছে তে। গোসলটা তার বিষাক্ত লাগছে। কিসের গোসল করছে আল্লাহ জানে। গোসলের পানি শরীরে কেমন জ্বালা করছে। বাড়ির গেইটে হঠাৎ করেই ধুপধাপ আওয়াজ হচ্ছে। করাঘাতগুলো ধীরে ধীরে শক্ত আর ভারী হয়ে উঠছে। তে দ্রুতই শরীরটা মুছে শুকনা কাপড় পরতে লাগলো। কারা এসেছে? ওদিকে গেইটে ধাক্কাধাক্কির মাত্রা ক্রমশই বিকট হয়ে উঠছে। তে কোনো রকম গামছাটা মাথায় পেঁচিয়ে ওড়না দিয়ে শরীরটা ভালোভাবে পেঁচিয়ে নেয় ব্যস্ত হাতে। তের ভেতরে আতঙ্ক। সে যেই অতীতটা পেছনে ফেলে আসতে চাচ্ছে সেটা যেন কালবৈশাখী হয়ে তার সামনে উপস্থিত না হয়। সে দরজায় কান পেতে বোঝার চেষ্টা করছে দরজার ও পাশে কারা আছে। আজকাল আবার তাদের বাড়িটা মানুষের আলোচনা আর সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। একটু কিছু হলেই সমালোচনা করতে এগিয়ে আসে। একটু শ্বাস ফেলে গেটটা খুলে দিল তে। হাত দুটো থরথর করে কাঁপছে। কি আশ্চর্য, বুক ভরে শ্বাস নেয় তে। জঙ্কুকের ক্লাবের ছেলেরা দাঁড়িয়ে আছে। বোগামকে তে চেনে, যে এই মুহূর্তে এক কোনায় চুপচাপ দাঁড়িয়ে তাকেই দেখছে। তে অবাক হয়েছে প্রচুর। তারপর নিজেকে শান্ত রেখে বেশ বিনয়ের সাথে জিজ্ঞাসা করলো, কেন এসেছেন? কিছু হয়েছে? জঙ্কুক ভাইকে ডাকতে এসেছি, একটু ডেকে দেন। পাশ থেকে একটা ছেলে কথাটি বলল। তে নিজেকে যথাযথ শান্ত রেখে বলল,
জি জি, বুঝতে পারছি না। জঙ্কুক ভাইকে ডেকে দেন, কাজ আছে ক্লাবে। কতক্ষণ হয়েছে ভেতরে ঢুকছে? বলেন আমরা আসছি। তীর হাতের আঙুলের ডগাটা লাফাচ্ছে, হাতের তালু ঘেমে উঠেছে, বুকের মধ্যে টিপ টিপ করছে। সে মুঠুক করে নিজের কামিজটা শক্ত করে চেপে ধরে বলল, মস্করা করার মতো মেজাজ নেই আপাতত। আপনারা কি বলছেন বুঝতে পারছি না, অথবা এই ধরনের কোনো ইঙ্গিত আমি বুঝতেও চাচ্ছি না। রাফাত নামের ছেলেটা জঙ্কুককে ডাকতে ডাকতে ভেতরে এগিয়ে যেতে যেতে বলল, এই যে ছোট আপু, আপনার সাথে মস্করা করার সম্পর্ক আমাদের না। জঙ্কুক ভাই ঢোকার আগে বলেছে একটু পরে যেন তাকে ডাকি, ক্লাবে ঝামেলা হয়েছে, ওনাকে দরকার, একটু ডাকেন ওনাকে। চলে যেতে বললেই চলে যাচ্ছি, কিন্তু ওনাকে জানানো খুব দরকার, খবরটা জানিয়ে চলে যাব। তারপরও একটু ডাকেন ওনাকে। ঘুমাচ্ছে নাকি? ছেলেটার পারফরমেন্স খুবই ভালো, সন্দেহের কোনো অবকাশই নেই তার কথায় আর অভিব্যক্তিতে। তার মাথায় যেন টকবগিয়ে আগুন জ্বলে উঠল। ততক্ষণে পাড়ার লোক ঘটনাটায় বেশ আগ্রহ প্রকাশ করছে। কেউ কেউ তো কানাঘোষা করছে, কেউ সমালোচনা আলোচনা করছে, আবার কেউ অপেক্ষা করছে আগামী দৃশ্য দেখার জন্য। তে অনেক কষ্টে সামলে নেয় নিজেকে, বলে, তো আপনার ভাষ্য মতে আপনাদের জঙ্কুক ভাই আমার বাড়ির ভেতরে থাকার কথা? ছেলেটা তের সাথে আর কথা বলল না, আত্মবিশ্বাসের সাথে গলা ছেড়ে ডাকতে শুরু করলো, জঙ্কুক ভাই, ও জঙ্কুক ভাই, ঘুমায় গেছেন নাকি? তে রেগে গিয়ে বলল, বাড়াবাড়ি করবেন না একদম, ধৈর্যের একটা সীমা আছে। বেশি বাড়াবাড়ি করলে এখন লোক ডাকিয়ে জটাপিটা করে বাড়ি থেকে বের করব। নাটক না করে বাড়ি থেকে বের হয়ে যান, অনুমতি ছাড়া বাড়ির ভেতরে ঢোকার সাহস পান কোথা থেকে? রাত নামের ছেলেটার কানে যেন পৌঁছালো না তের বলা কথা। সে প্রচুর পরিমাণে আত্মবিশ্বাসী, আত্মবিশ্বাসের প্রখরতায় আবারও ডাকতে শুরু করলো, জঙ্কুক ভাই, ও জঙ্কুক ভাই, ঘুমায় গেছেন? বের হন না একটু। তের মাথা ফাঁকা লাগছে, সে জানে ঘরের ভেতরে কেউই নাই, তারপরও তার বুকের ভেতরটা কাঁপছে। রাহাত নামের ছেলেটার মুখের আত্মবিশ্বাস তার ভেতরটা সমস্ত কিছু তোলপাড় করে দিচ্ছে ভেঙে চুরে। সামনে দাঁড়িয়ে থাকা আগ্রহী জনতাদের মুখের দিকে তাকিয়ে তার শরীরটা কেঁপে উঠছে। ঠিক ওই মুহূর্তে তেকে আশ্চর্য করে দিয়ে জঙ্কুক বের হয়ে এলো ঘরের ভেতর থেকে। মুখভঙ্গি এমন যেন মাত্রই ঘুম ভেঙেছে, একটা হাই তুলল। তের পায়ের নিচের মাটিটা যেন কেঁপে উঠল। জনগণ তের কম্পন বুঝতেই পারল না। জঙ্কুক ঘুম ঘুম কণ্ঠে বলে, কি সমস্যা, এত ডাকছিস কেন? তে জমে গেছে, তার মস্তিষ্ক আর হৃৎপিণ্ডর কার্যক্ষমতা একেবারে হারিয়ে ফেলেছে। জঙ্কুকের পরনে শুধু একটা 3/4 প্যান্ট, সেই প্যান্টের উপর দিয়ে নিচের আন্ডারওয়্যারের অংশ কিছুটা দৃশ্যমান হয়ে আছে। কালো রঙের শার্টটা তার হাতে ছিল, সেটা কাঁধে রাখতে রাখতে গেটের সামনে এসে দাঁড়িয়েছে জঙ্কুক। দেখে প্রচুর পরিমাণে বিশ্রী লাগছে ব্যাপারটা, এবং যেটা সম্পূর্ণরূপে একটা নোংরা ঘটনাকে ইঙ্গিত দিচ্ছে। তের মনে হচ্ছে সে মরে যাচ্ছে, আটকে রাখা নিঃশ্বাসটুকু কম্পনের সাথে বাতাসে ছড়িয়ে পড়ছে। জঙ্কুক তেকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার তে, এত লোকের ভিড় কেন, কি হয়েছে? তে এবার নির্জীব হয়ে উঠল। লোকেরা এবার একের পর এক নিজেদের মূল্যবান বক্তব্য পেশ করছে। সর্বপ্রথম অবাক চোখে এগিয়ে এসে পাশের বাড়ির দুজন মহিলা, আরে আরে, এটা ওই মেম্বারের ভাগনাটা না, জঙ্কুক। ও, ঘুমটার তলে খেমটা চলে, মাসেরা কি আর এমনি এমনি কয়? আজকাল যা দেখতাছি তা তো আর নতুন কিছু না। সি সি সি, মাস্টারের মাইয়া এগুলা করে, আবার মুখোশ পইরা ঘুরে, কাউরে মুখ দেখায় না, ভন্ডামি দেখায়। ঘরের ভিতরে যদি এমন বেটা ছাড়া পাওয়া যায়, তাহলে বাইরে মুখ দেখাইবো কারে? দরকারই নাই, নষ্টামি তো ঘরের ভিতরেই চলতাছে। মহিলাটির কথা শুনে একটা লোক এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, আগেও দেখছো নাকি এই স্যাংরারে, মানে জঙ্কুক রে? মহিলাটি তাচ্ছিল্য করে একতলা থুতু মাটিতে ফেলে আর চোখে থেকে উদ্দেশ্য করে বলে, হ্যাঁ দেখছি, মানে ওর মাই তো আব্বা আব্বা কইরা খাওয়াইতাছিল, আমারে ঢুকতে দেখে তাড়াতাড়ি কইরা বাইর হয়ে গেল। ওর বাবু আইছিল, হ্যাঁ ও কিচ্ছুই কইলো না, চুপচাপ ভিতরে ঢুকে গেল। সেই দিনই তো সন্দেহ করছিলাম, আবার ওই দিন দেখলাম এই সেরি মুখোশ না পরেই বাইরেতে ঘুরে এলো। তে চোখ বন্ধ করে সজোরে শ্বাস টেনে নিল। জঙ্কুকের ভবিষ্যৎবাণী মিথ্যা হয় নাই, এক রত্তি ভুল বলেনি জঙ্কুক। সেই দিন কায়ের ছাদের উপরে হাসতে হাসতে চমৎকার ভাবে জঙ্কুক বলেছিল, তুমি আমাকে থুতু মারলাতে, সত্যি বলছি লোকে তোমাকে থুতু মারবে, মিলিয়ে নিও।
জঙ্কুকের প্রতি মুগ্ধতায় তার চোখ দুটো ভিজে উঠল। একটা লোকের এত জেদ, নিজের অপরাজ্যের নৈতিকতার শক্তির ওপর এত দম্ভ, এত কুটিলতা। আর শক্তিও তো অগাধ, বাঁচাতেও পারে, মারতেও পারে। সেদিন বাঁচিয়েছিল, আজকে মারার জন্য। ঠোঁটের কিনারায় হাসি ঝলমল করছে তের। বহুবার সতর্ক করেছে জঙ্কুক তাকে, অথচ সে খুব হালকা ভাবে নিয়েছে জঙ্কুককে। ভার্সিটির প্রথম দিন জঙ্কুকের চোখের দিকে তাকিয়ে রুহটা কেঁপে উঠলেও পরে ভুলে যেত জঙ্কুকের নির্লিপ্ততা দেখে। অথচ জঙ্কুক বলেছিল সে ধরবে তাকে, কিন্তু থাবা দিয়ে ধরবে না, কুকুরের স্যাঁচড়ামির মতো ধীরে সুস্থে নির্লজ্জতার সাথে ধরবে। তখন ঝরঝর করে ঝরে পড়বে তে অবাক হলো সবচেয়ে বেশি তাদের অভিনয়। বাস্তবের চেয়েও বেশি বাস্তবিক লাগছে তাদের অভিনয়। সমস্ত কিছুই তো নাটক, সাজানো পরিকল্পনা। ঘটনাটি অনেক জটিল হয়ে উঠল। লোকেরা নানান কথা বলছে, তের ইজ্জত, সম্মান সমস্ত কিছুই ধুলোর সাথে মিশিয়ে দিচ্ছে। এটা তো আমাদের সমাজে অত্যন্ত সাধারণ একটা ব্যাপার। অবিবাহিত মেয়ে একলা বাড়িতে পরপুরুষের সাথে। ভেতরের আসল ঘটনা কেউই তো বুঝতে চাইবে না। সবাই যার তার মতো বক্তব্য দিচ্ছে, মন্তব্য করছে। একটা বৃদ্ধ লোক এগিয়ে এসে বলল, এই শরীরে এক ঘোড়া করে দেওয়া উচিত। এটা তো পাড়াটা নষ্ট করতেছে। সি আবার পর্দা করে। তোর পর্দার উপরে থু। ঘরে বেটা শোয়া রাখছে একলা দিনে দুপুরে। বাপমা কই গেছে? সি বাপের জন্মেও এগুলা দেহি নাই। তে চুপচাপ দাঁড়িয়ে প্রতিবেশীদের মূল্যবান বক্তব্য শুনছে। কেউ কেউ বলছে এর জন্যই দরজা খুলতে দেরি হচ্ছিল। তের বিয়ের প্রস্তাব নিয়ে প্রতিবেশীরা বহুবার এসেছে। তে কখনো প্রত্যাখ্যান করেছে তো কখনো অপমান। তারা আজকে সুযোগ পেয়েছে, কেউই ছাড়ছে না। এক মহিলা এগিয়ে এসে তের মুখ থেকে ওড়নাটা টান দিয়ে খুলে ফেলে। বের হয়ে যায় সদ্য গোসল করা, গামছায় মোড়ানো ভেজা চুল। সকালে কয়েক সেকেন্ড হা করে তাকিয়ে থেকে হিসাবটা মিলিয়ে নিল। এবার তাদের দৃঢ় বিশ্বাসে তারা ফেটে পড়ছে। চমৎকার ভাবে প্রমাণ হয়ে গেল তাদের কাছে তের নোংরামি। এতক্ষণ সন্দেহ ছিল, তবে এবার আর রইল না। চিৎকার করে মহিলারা বলছে, নষ্টামি করে লাং শোয়া রাইখা গোসল কইরা বাইর হইছে নোংরামি মানুষ। তাইলে কুকাম কইরা লাংরে বিছানায় শোয়া রাইখা ফরজ গোসলে ঢুকছিল মাগি। হেল লাগেই তো সেইখান থেকে বের হয়ে আইতে আইতে এত সময় লাগছে দরজা খুলতে। তে অর্ধেক মোড়ানো গামছাটা মাথায় রাখতে চেয়েও পারল না। মহিলাটা টেনে হিচড়ে গামছা একেবারে খুলে নিয়ে গেল। পিঠ বেয়ে ছড়িয়ে পড়ল তের ভেজা চুলগুলো। তে অবাক হচ্ছে, তার কোনো প্রতিক্রিয়া আসছে না, না কান্না পাচ্ছে। জঙ্কুক একটা সিগারেট ধরিয়ে ধোঁয়া গিলছে। তে জঙ্কুকের দিকে না তাকিয়েই টের পাচ্ছে জঙ্কুকের চোখ দুটো হাসছে। খিলানের মতো নাকের পাটাতল ফুলে ফুলে উঠছে। আবার পুরো জোড়া অহংকারী পুরুষ হয়ে উঠেছে। জঙ্কুক খারাপ কিছু করার পর সহজ হয়ে ওঠে, যেন সে খানিকটা জীবন শক্তি ফিরে পায়। তার খারাপ হওয়ার পেছনে তো কোনো কারণ নেই। সে খারাপ, তাই সে খারাপ। ততক্ষণে অনেক লোক জমে গেছে। একটা বৃদ্ধ হঠাৎ করে বলে উঠল, ওই ওই ওই, তোমরা কি এইখানে দাঁড়াইয়া এই মাগির ঠং দেখবা? ওর চুল নাওড়া কইরা বাড়ি থেকে বাইর করো, রাস্তা নিয়ে আসো ওরে। আবার কেউ কেউ পরামর্শ দিচ্ছে শরীয়তের বিধি অনুযায়ী ব্যভিচারের শাস্তি, মাটিতে গলা অবধি পুঁতে ৮০টা বেতাঘাত। তে তাদের আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনছিল। তীর দিকে তাকালো জঙ্কুক। দুজনের চোখাচোখি হলো। তীর মুখে একটা হাসি ফুটে উঠেছে, যেটা আর কেউই দেখতে পারল না, শুধু জঙ্কুক দেখলো। পুরুষ এবং কলঙ্ক, এই দুটো শব্দ একসাথে হয় না কখনো। কলঙ্ক শব্দটি শুধু নারী সত্তার জন্যই প্রযোজ্য কেবল। তাছাড়া জঙ্কুকের ক্ষমতা অসীম, তার দিকে আঙুল তোলার সাধ্য তো কারো নেই। তার দোষের কলঙ্কটাও শুধুমাত্র তের গায়েই পড়ল। যতটুকু কলঙ্ক ছিল সবটা একাই তেরই হলো। ততক্ষণে মৌলভী সাহেব চলে এসেছে, সব শুনলো। বেশ কিছুক্ষণ চুপ করে রইল। জঙ্কুকের ভাই সিটি কর্পোরেশনের মেয়র সাহেবও চলে এসেছে। তাকে চেয়ার দেওয়া হলো মৌলভীর পাশে। মাস্টারের মেয়েকে সেই ছোটবেলায় দেখেছিল সবাই, তারপর বহু বছর তাকে দেখা হয়নি। অথচ মাস্টারের এই মেয়েটাই ঘুমটার তলে নাকি নষ্টামি করে বেড়াচ্ছে। সেটা কি কেউই আন্দাজ করতে পেরেছে? পারেনি তো। কতবার প্রতিবেশীরা মাস্টারকে বলেছে ভার্সিটিতে না পড়িয়ে বিয়ে দিয়ে দিন। মেয়েটার দেমাগ ছিল প্রচুর, আজ পুষে গেছে সব। পাড়ার পুরুষগুলো মন ভরে দেখলো থেকে। ফর্সা শরীরে খয়েরি রঙের ঢিলে ঢালা সালোয়ার কামিজ, ওড়নাটা আছে তবে কোনো মতে। উস্কো খুস্কো লম্বা লম্বা চুলগুলো অবহেলাতেই ছড়িয়ে আছে পিঠে। মেয়র সাহেবের পরনে থপথপা সাদা পাঞ্জাবি। সদ্য মেয়র হয়েছে সে, তার মুখটা কঠিন। মৌলভী সাহেব বলল, যেহেতু অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হয়েছে, সেই হিসেবে শরীয়তের বিধান অনুযায়ী দুজনেরই দোষ আছে। তাদের দুজনকেই করাঘাত মারতে হবে। মরে গেলে তো গেলই, আর বেঁচে থাকলেই পাপ মুক্ত।
তে নিঃশব্দে আকাশের দিকে তাকায়, মনে মনে তার বাবাকে প্রত্যাশা করে। এখানে কেউই তাকে জিজ্ঞাসা করে নাই কি হয়েছে কিংবা সাক্ষী প্রমাণ কিচ্ছু চাইছে না। প্রত্যেকেই তো নিজেদের মতো করে তাকে কলঙ্কিত বানানোর জন্য মন গড়া কাহিনী বানিয়ে ফেলেছে, আর যেটা সাক্ষী স্বরূপ তার ভেজা চুল তাকে কলঙ্কিত করে দিয়েছে। বেশ কিছুক্ষণ নীরবতা থাকার পর নীরবতা ভাঙল মেয়র সাহেব। মৌলবীকে বলল, মৌলভী সাহেব, আর কোনো বিকল্প রাস্তা নেই? আপনাদের ভাষ্য মতে যা হওয়ার হয়ে গেছে, আর কোনো গ্রহণযোগ্য শাস্তি কিংবা মীমাংসা আছে? তারপর কিছু সময় চুপচাপ কেটে যায়। হঠাৎ করে একটা বৃদ্ধ লোক এগিয়ে আসে মেয়রের কাছে। বৃদ্ধ লোকটি সামাজিক কর্মের মাধ্যমে মেয়রের সাথে বেশ খাতির আছে। তাছাড়া লোকটি হাইকোর্টের সাবেক উকিল। তিনি রাগান্বিত সুরে কিছুটা তাচ্ছিল্য করে বলল, আর কি করবেন? যা ঘটনার বিবৃতি আসছে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে যান। তার কথা শোনা মাত্রই সকলেই সম্পৃক্ত হয়ে উঠল। এই পদ্ধতি তো চলমান এখন। মাটিতে পুঁতে রেখে চাবুক মারার প্রচলন অনেক আগেই চলে গেছে। এখন কেউ আকাম করলে ধরে বেঁধে বিয়ে দিয়ে দেয়। প্রত্যেকেই এই সিদ্ধান্তে রাজি হয়ে গেল। মেয়র সাহেব নিজস্ব গাম্ভীর্য বজায় রেখে চট করে বলে উঠল, ধরুন যদি দেই, আপনারা সবাই গ্রহণ করবেন, সম্মতি দেবেন, সিদ্ধান্ত আপনাদের হাতে। হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। মেয়র অতিরিক্ত চতুর, তা আর বলার অপেক্ষা রাখে না। সে খুব চমৎকার ভাবে নিজেকে উপস্থাপনা করছে যে মানুষ এতক্ষণে তাকে মহান বলে গণ্য করেই ফেলেছে। বৃদ্ধ বলে উঠল, বিয়ে দিতে চাও তুমি? আপনাদের যদি আপত্তি না থাকে মেয়েকে জঙ্কুকের বউ করে ঘরে তুলবো। যা করেছে জঙ্কুকের সাথেই তো করেছে। আপনাদের মতামত কি? তের মাথা ঝিমঝিম করছে। সকলের মাঝে গুঞ্জন উঠেছে। মনে হয় সকলের বেশ পছন্দ হয়েছে বিষয়টা। জঙ্কুক গর্জে উঠল মেয়র ইউনুর কানে, পাগল হইছো তুমি? ওই শালির মেয়ে গলায় দড়ি দিয়ে মরবো, তাও আমারে কবুল করবো না। আর আমি ওরে বিয়ে করতে পারবো না। ওর সাথে আমার পোষায় না। আমার ওর মধ্যে বিশাল ঘাপলা আছে, মাঝে কাহিনী জটিল। এগুলো বাদ দাও, অন্য কিছু করো। মেয়র কানে নেয় না জঙ্কুকের কথা। ততক্ষণে তে হুড়মুড় করে মৌলবীর কাছে চলে গেল। পায়ের কাছে বসে আহাজারি করতে শুরু করলো। হুজুর, আমি কিছু বলতে চাই। আমার কথাটা একবার শুনুন, আমার কথাটা একবার শুনুন দয়া করে।